ভাই, আপনি বিশ্বাস করেন, আমরা এই ছেলের লাশের ব্যাপারে কোনো কিছুই জানি না। আমরা তো এটাকে কখনো দেখেই নেই। আর মারা তো দূরের কথা, আপনি আমাদেরকে ছেড়ে দিন। আমি খুব ভালো করেই জানি যে রাফিকে তোরাই মেরেছিস। এরা ছিল আমার ছোট ভাইয়ের মতো, আর রাফিকে তোরা মেরে ফেললি, তোদের কোনো অস্তিত্ব টিকে থাকবে না। এটা তো ভালো করেই বুঝতে পারছিস। আজকেই তোদেরকে মেরে আমি কি যে করব সেটা আমি নিজেও জানি না। এখনো ভালো করে বলছি, স্বীকার কর তোদের সঙ্গে আর কারা কারা ছিল, কাদের কথায় রাফিকে মেরেছিস, সত্যি করে বল। ভাই বিশ্বাস করেন, আমি সত্যিই কোনো কিছু জানি না। আমি তো বাড়িতে গিয়েছিলাম, আর বাড়িতে গিয়ে আমি প্রায় 1 মাস পর এসেছি এই শহরে। আমি এসবের কোনো কিছুই জানি না। আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। এই দাদাভাই কখনো কাউকে ছেড়ে দেয় না, আর আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুই এটার মধ্যে ছিলে, আর আমাকে কোনো কিছু বোঝাতে আসবে না। যদি আমি কোনো কিছু নাই বুঝতাম তাহলে এই লাইনে কখনো আসতে পারতাম না। ভাই, আমি আপনার পায়ে ধরে বলছি, আমি এসবের কোনো কিছুই জানি না। যা করার ওই লেডি কুইন করেছে। আমি এসবের কোনো কিছুই জানি না। আমি তো শুধুমাত্র তার কথায় কাজ করে থাকি। আমি লেডি কুইনকে কখনো দেখিইনি। আমাকে ফোন করে আমি সে অনুযায়ী কাজ করি, আর আমাকে টাকা দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে নাম্বারটা দে। তারপরে আমি তার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি আমার ল্যাপটপে বসে পড়লাম, আর ল্যাপটপে বসার পরে নাম্বারটা ট্র্যাকিং করতে লাগলাম। কিন্তু অনেক চেষ্টা করলাম, বাট কোনোভাবেই কোনো কিছুই হচ্ছে না। তারপরেই সাদ্দাম চলে আসলো, আর সাদ্দাম চলে আসার পরে আমি বললাম এটাকে নিয়ে যাওয়ার জন্য, আর সাদ্দাম ছেলেটাকে নিয়ে অন্য রুমে চলে গেল। আর আমিও নাম্বারটা ভালোভাবে ট্র্যাক করতে লাগলাম, আর কিছুক্ষণ পরেই নাম্বারটা ট্র্যাক করতে পারলাম। আমি এটার মধ্যে সফল হলাম, আর দেখতে পেলাম একটা জঙ্গলের দিকে লোকেশনটা দেখাচ্ছে। আমি গাড়িটা বের করলাম। গাড়িটা বের করার পরে আমি ওই জঙ্গলের দিকে যেতে লাগলাম। আমার সঙ্গে সাদ্দাম এবং পিয়াস রয়েছে। পিয়াস ড্রাইভিং করে যাচ্ছে, আর আমি গাড়িতে বসে বসে মোবাইল টিপছিলাম। আর প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা সেই জায়গায় চলে আসলাম। আর লোকেশনে আসার পরে আমি গাড়িটা সাইড করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আর তখন পিয়াস আমাকে পিছন থেকে বলতে লাগলো, ভাই, এটা অনেক বিপজ্জনক জায়গা। আমার যতটুকু মনে হচ্ছে, আপনি প্লিজ একা যাবেন না। আগে আমরা গিয়ে দেখে আসি, তারপরে আপনি যাবেন। আগে আপনি সেফ থাকলেই তো আমরা সেফ থাকবো, তাই না? আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না। আর শোন, তোরা আমার পিছনে পিছনে থাকবি, আর আমি সামনে এগিয়ে যাচ্ছি। আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, আর একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরেই হঠাৎ করে একটা মেয়েকে গাড়িতে উঠতে দেখলাম। আমি লুকিয়ে পড়লাম, কারণ মেয়েটার মুখটা ভালোভাবে দেখা যাচ্ছে না। আমি তবুও মোবাইলটা বের করে কিছু ছবি তুলে নিলাম, আর তুলে নেওয়ার পরে এই মেয়েটা গাড়িতে উঠে চলে গেল। আর ওখানে আরো 2টা ছেলেকে পেলাম। আমি সামনে এগিয়ে গেলাম। আমি এগিয়ে যাওয়ার পরেই ছেলেগুলো আমাকে দেখে দৌড়াতে লাগলো। আমি তাদেরকে ধরে ফেললাম, আর ধরে ফেলার পরে ওরা আমাকে পায়ে ধরে বলতে লাগলো, ভাই ভাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আমরা এটার কোনো কিছু জানি না, আমরা কোনো কিছু করিনি ভাই, আমাদেরকে ছেড়ে দিন। তোদেরকে মেরে ফেললে আমার কোনো লাভ নেই। শোন, যেটা জিজ্ঞেস করব সেটা সত্যি সত্যি উত্তর দিবি। যদি কোনো রকম উত্তর দিতে দেরি হয়েছে বা কোনো সমস্যা করিস, তাহলে আমিও কিন্তু নিজেও সমস্যা শুরু করব। আর আমি কি করতে পারি এটা তো তোরা ভালোভাবেই জানিস। আমার ব্যাপারে খোঁজখবর ভালোভাবে নিয়েছিস। ভাই, আমরা যতটুকু জানি আপনাকে বলে দেব, তবুও প্লিজ আমাদেরকে মারবেন না, আমরা অনেক অসহায়। এখন সত্যি করে বল যে লেডি কুইন আসলে কে? তার ছবি আমার প্রয়োজন। সে দেখতে কেমন এটা আমাকে বল। যদি আর কোনো বিপরীত কোনো কথা বলেছিস, তাহলে তো বুঝতেই পারছিস তোকে কি করব। ভাই, আমার কাছে ওর কোনো ছবি নেই। ও নিজের সব সময় মাস্ক পরে থাকে। আমাদের সামনে আসার পরে তবে আমি ফেসের আকৃতি বলে দিতে পারি। তারপর আমি পিয়াসকে বললাম স্কেচ তৈরি করার জন্য, আর আমিও আশেপাশে ভালোভাবে দেখতে লাগলাম। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আমি স্কেচ নিয়ে ওই ছেলেটাকে মেরে ফেললাম, কারণ এটা বেঁচে থাকলে আমার অনেক সমস্যা হবে। তারপর আমি গাড়ি নিয়ে আবারও গোডাউনের দিকে যাচ্ছি, আর হঠাৎ করেই দেখলাম একটা বোরকা পরা মেয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর গাড়িকে সিগন্যাল দিচ্ছে। আমি গাড়িটা দাঁড় করাতে বললাম পিয়াসকে।
পিয়াস গাড়ি দাঁড় করালো, আর দাঁড় করানোর পরে মেয়েটা আমার কাছে এসে বলতে লাগলো, ভাইয়া, কিছু মনে না করেন তাহলে আমাকে কি ভার্সিটির সামনে নামিয়ে দিতে পারবেন? আসলে আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে তো, আর ভার্সিটিতেও দেরি হয়ে যাচ্ছে, তার জন্যই আর কি বললাম। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনি গাড়িতে উঠে পড়ুন, আমি সামনে গিয়ে বসছি। তারপর আমি গাড়ি থেকে নেমে সামনে এসে বসে পড়লাম, আর তখনই মেয়েটা পিছনের সিটে বসে পড়ল, আর গাড়ি চলতে লাগলো। আর কিছুক্ষণ পরেই ভার্সিটির সামনে চলে আসলাম। ভার্সিটির সামনে এসে মেয়েটাকে নামিয়ে দিলাম। তখন মেয়েটা নামিয়ে দেওয়ার পরে আমাকে হাসি মুখে বলতে লাগলো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি যদি এই উপকার না করতেন তাহলে আমার অনেকটা লস হয়ে যেত, কারণ আজকে একটা পরীক্ষা আছে, আর সেই জন্যই আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা বুঝতে পারছি না। আরে এতে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনি বিপদে পড়েছিলেন, আমি সাহায্য করেছি। একসময় দেখা যায় আমি নিজে বিপদে পড়লে আপনি সাহায্য করবেন, এটা তেমন কোনো কিছুই না। আর হ্যাঁ, যান, আপনি পরীক্ষা দিতে যান, আর শুভকামনা রইল আপনার জন্য। মেয়েটা চলে গেল। আমি মেয়েটার চলে যাওয়ার দিকেই তাকিয়ে রইলাম। মেয়েটা জানি না কতটা সুন্দর। যেই মেয়েটা এতটা মিষ্টি করে কথা বলতে পারে, সে না জানি দেখতে আরো কত বেশি সুন্দর হবে। আমি তাকিয়ে আছি। এটা দেখে সাদ্দাম আমাকে পিছন থেকে বলতে লাগলো, ভাই, মেয়েটা তো চলে গেছে, আপনি এখনো তাকিয়ে আছেন? ভাই, এটা কি ভাবি বানানোর যোগ্য ফিক্সড হয়ে গেছে নাকি? আমি সাদ্দামের কথায় হেসে দিলাম। তারপরে গোডাউনে চলে আসলাম। আর গোডাউনে আসার পরে আমি ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিলাম। আর খেয়ে নেওয়ার পরে আমি রেস্ট করতে লাগলাম। আর তখনই সাদ্দাম এসে আমাকে বলতে লাগলো, ভাই, আজকে আমাদের এক ট্রাক অস্ত্র আসবে, আর আমার মনে হচ্ছে যে পুলিশ এটা নিয়ে অনেক ঝামেলা করতে পারে, কারণ পুলিশের কানে অলরেডি খবর চলে গেছে যে দাদা ভাইয়ের এক ট্রাক অস্ত্র আসবে। এখন বুঝতে পারছি না কি করব। ঠিক আছে, তোর এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুই ওই ট্র্যাকটা ভালোভাবে যেন গোডাউনে আসে সেই অনুযায়ী ব্যবস্থা কর। আর আমি কমিশনারের সঙ্গে আলোচনা করতে যাব। আর শোন পিয়াস, তুই কিন্তু এখানেই থাকবি, তোর সাদ্দামের সঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি গাড়ি নিয়ে বের হলাম। আর গাড়ি নিয়ে বের হওয়ার পরে আমি নিজেই ড্রাইভিং করতে করতে কমিশনারের বাসায় চলে আসলাম। আর কমিশনারের বাসায় এসে আমি গাড়িটা পার্ক করে ভিতরে চলে গেলাম। আর ভিতরে চলে যাওয়ার পরে দেখলাম বাগানের মধ্যে বসে কিছু অফিসারের সঙ্গে আলোচনা করছে। আমাকে দেখে এই কমিশনার দাঁড়িয়ে গেল। আর কমিশনার দাঁড়িয়ে যাওয়ার পরেই আমি তাকে বসতে বললাম। আর আমি যে সবার মধ্যে বসে পড়লাম। আর বসে পড়ার পরে উনি আমাকে দেখে বলতে লাগলো, শারিয়ার, আজকে তুমি এখানে যে কোনো প্রয়োজন আছে কি? এমনি তো তুমি এদিকে কখনো আসো না, আবারও তারপর বাসায় চলে এসেছো। কমিশনার সাহেব, আপনি আপনার কাজ করবেন সেটা ভালো কথা, কিন্তু আপনি আপনার কাজ যদি দুই রকমের করেন তাহলে তো অনেক সমস্যা হয় আমার, বুঝতে পারছেন না? আপনি লেডি কুইন এবং গ্যাংস্টার ওদের দুজনকে আপনি ছেড়ে দিয়েছেন, ওদের সকল মালামাল আপনি নির্দ্বিধায় পৌঁছে দিচ্ছেন, কিন্তু আমার বেলায় যত সমস্যা, বুঝতে পারছি না তো। দেখো শারিয়ার, এটা কোনো কথা নয়। আমি তোমাকে যথেষ্ট পরিমাণে সম্মান করি, বুঝতে পেরেছ? তুমি এই সম্মানের জায়গাটা ধরে রেখো। আমি এমন কোনো কাজ করিনি যেটা আমার আইন বিরুদ্ধ হবে। আমি ওদের ব্যাপারে কোনো প্রমাণ পাইনি, তাই আমি ওদের ব্যাপারে কোনো অ্যাকশন নিতে রাজি নই। তুমি কিন্তু অনেক বেশি উৎপাত করছো। কমিশনার সাহেব, আমি আপনার কাছ থেকে নীতি কথা শুনতে আসিনি। আমি আপনার কাছে এসেছি যে আজকে যদি আমার মালামাল আমার সঠিক জায়গায় না পৌঁছায় তাহলে কিন্তু আপনার কি অবস্থা হবে সেটা আপনি ভেবে দেখবেন। আর ওদেরকে আপনি কেন ধরছেন না সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। ওরা যদি আপনার আলমারি ভরিয়ে দেয় তাহলে আমি আপনার পুরো বাড়িটা ভরিয়ে দেব টাকা দিয়ে। তুমি কিন্তু আমার উপরে অনেকটা জুলুম করছো। এভাবে কিন্তু তুমি আমার উপরে জুলুম করতে পারো না। আমার যেটা ইচ্ছা আমি সেটা করব। আমার ক্ষমতা আছে, আমি করতে পারছি। তুমি এখন এখান থেকে যেতে পারো। কমিশনারের কলার ধরে বলতে লাগলাম, কি রে, তুই কি আমাকে ফুটপাতের মাস্তান ভেবেছিস যে তুই যা বলবি সেটা আমি মনোযোগ দিয়ে শুনে চলে যাব? আমি খুব ভালোভাবে জানি যে তুই ওদেরকে সাহায্য করছিস। এরপরও যদি আমি তোকে দেখেছি ওদের কাজে কোনো সাহায্য করতে, তাহলে তোকে দুনিয়া থেকে নাই করে দেব। আর তুই ভালোভাবে জানিস আমি কি করতে পারি। কুত্তার বাচ্চা,
ওকে কি আমি এখন ফুল চন্দন দিয়ে বরণ করে নিয়ে যাব? হ্যাঁ, রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে আমার। তারপর আমি ছেড়ে দিলাম। আর ছেড়ে দেওয়ার পরে কমিশনার আমার দিকে ভয়ে ভয়ে চোখে তাকালো। আমি তারপরে আবারও বলতে লাগলাম, শোন, একটা কথা বলছি, তুই ওদেরকে কোনো কাজেই সাহায্য করবি না। আর আমার খুব কাছের একটা ছেলে মারা গিয়েছে, খবরটা শুনেছিস হয়তো, রাফি। এখন এই রাফিকে কে খুন করেছে সেটা খুঁজে বের করার দায়িত্ব তোর। যদি 3 দিনের মধ্যে আমাকে এই খবরটা দিতে না পারিস তাহলে তোর অবস্থা খারাপ করে দেব। তুই কিন্তু নিখোঁজ হয়ে যাবি। আমি মানুষকে তেল দেওয়া পছন্দ করি না, তার জন্য সবাই আমার শত্রু হয়ে যায়। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি আর ওদেরকে কোনো সাহায্য করব না। তুমি এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি এরপর থেকে আর কোনো অন্যায় কাজ করব না, তোমাকে কথা দিলাম। তারপরে আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আর বের হয়ে আসার পরে আমি গাড়িটা নিয়ে ভার্সিটির সামনে দিয়েই যাচ্ছিলাম। আর তখনই হঠাৎ করে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি মেয়েটার সামনে গাড়িটা দাঁড় করালাম। আর গাড়িটা দাঁড় করানোর পরে মেয়েটা আমাকে দেখে বলতে লাগলো, আরে আপনি আপনি এখানে? আপনার কেউ পড়ে নাকি এখানে? আরে না, তেমন কেউই নেই। আমি ভার্সিটির পাশ দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে নামিয়ে দেই। আপনি তো আজকে গাড়ি নিয়ে আসেননি, গাড়িটা নষ্ট। সো চলুন। আমি মেয়েটাকে জোর করেই গাড়িতে তুললাম। আর তুলে ফেলার পরে মেয়েটা উঠে একদম চুপচাপ বসে আছে। আমি গাড়িটা ড্রাইভ করে যাচ্ছি। আর তখনই একটু পর মেয়েটা নিজে থেকেই বলতে লাগলো, আমার নাম নীলা চৌধুরী, মা বাবার একমাত্র মেয়ে। বাবা সরকারি চাকরি করে আর আমি এবার অনার্স 2য় বর্ষে পড়ছি। আমি শাহরিয়ার রহমান। এই পৃথিবীতে আপন বলতে তেমন কেউই নেই, আমি একাই। আর আমি অনেক খারাপ মানুষ, ভালো মানুষ নই। তখনই নীলা আমার কথা শুনে হাসতে লাগলো। আমি ওই হাসিটা ভালোভাবে দেখছিলাম। ওই হাসিটা যে এতটা সুন্দর সেটা আমি বোরকার আড়াল থেকেই বুঝতে পারছি। তখনই নীলা তার মুখের নিকাবটা খুলে ফেললো। অনেকটা ঘেমে গিয়েছে, সেজন্য হয়তো খুলে ফেলেছে। আমি মেয়েটার চেহারাটা দেখে সত্যি তাকিয়ে আছি। আর আমি এভাবে তাকিয়ে আছি দেখে নীলা আবারও বলতে লাগলো, আরে কি ব্যাপার, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? গাড়ি চালাচ্ছেন, সামনের দিকে তাকিয়ে থাকেন, না হলে তো পুরো ওপারে চলে যাব। আসলে বিধাতা হয়তো তোমাকে নিজ হাতেই সৃষ্টি করেছে, তুমি দেখতে অনেক সুন্দর। এই কথা শোনার পরে নীলা একটু হেসে দিল। আর আমিও গাড়িটা চালাতে লাগলাম। আর কিছুক্ষণ পরেই নীলা বলল সামনে গাড়িটা দাঁড় করানোর জন্য। আমি গাড়িটা দাঁড় করিয়ে দিলাম। আর গাড়িটা দাঁড় করানোর পরে নীলা নেমে পড়ল। আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। আর গাড়ি থেকে নেমে পড়ার পরেই নীলা আমাকে বলতে লাগলো, ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আর আজকে এতটা উপকার করার জন্য আসলে কোনো ভাষা প্রকাশ করতে পারবো না। তারপরে নীলা আর কোনো কিছু না বলে চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে আমিও গাড়িটা নিয়ে সোজা গোডাউনে চলে আসলাম। গোডাউনে আসার পরে আমি সেই ছেলেটার রুমে গেলাম। আর ছেলেটার রুমে যাওয়ার পরে দেখলাম ছেলেটা অজ্ঞান হয়ে আছে। আমি পানি ছিটিয়ে দিলাম। পানি ছিটানোর পরে ছেলেটা উঠে পড়ল। তার উঠে পড়ার পরেই আমি ছেলেটার মুখের মধ্যে রুমাল গজে দিলাম। আর রুমাল গজে দেওয়ার পরেই আমি পিয়াসকে বললাম সেই স্কেচটা আনার জন্য। পিয়াস সেই স্কেচটা নিয়ে আসলো। আমি এটা তাকে দেখালাম। আর দেখানোর পরে ছেলেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বলতে লাগলো। আমি মুখ থেকে রুমালটা নিয়ে তাকে বলতে লাগলাম। সে বলতে লাগলো, ভাই, এটা হলো লেডি কুইন। আমি 2বার ওর চেহারাটা ভালোভাবে দেখেছিলাম আড়াল থেকে। আর আমি এর চেয়ে বেশি আর কোনো কিছুই জানি না। প্লিজ ভাই, আমাদেরকে ছেড়ে দিন। আমি আর কোনো কথা বললাম না। আমি কথা না বলে তার হাতের একটা আঙুল কেটে দিলাম। হাতের আঙুলটা কেটে দেওয়ার পরে সে চিৎকার করতে লাগলো। আমি তার মুখের মধ্যে আবার রুমাল ঢুকিয়ে দিলাম। আর রুমাল ঢুকিয়ে দেওয়ার পরে সে আঙুলের মধ্যে কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর মরিচের গুঁড়া দিতেই সে লাফিয়ে উঠল। আর তখন আমি তার গলাটা কেটে দিলাম। গলা কেটে দেওয়ার পরে ছেলেটা ছটফট করতে করতেই মারা গেল। তারপর আমি সাদ্দামকে ডাক দিয়ে বললাম লাশটাকে ওই জায়গায় রেখে আসতে যেখানে রাফিকে ওরা মেরেছিল। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে কিছু খাবার খাওয়ার পরে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি টেলিভিশনটা অন করলাম। অন করার পরেই দেখতে পেলাম চারদিক থেকে শুধু নিউজ আর নিউজ। আমি নিউজগুলো দেখে একা একাই হাসছি। আর তখন সাদ্দাম এসে আমাকে বলতে লাগলো,
ভাই, এইমাত্র খবর পেলাম যে এই ভার্সিটিতে সকল অকর্ম হয়ে থাকে। এই ভার্সিটির এই অপক্রমগুলো হয়। আরও খবর আছে, এই ভার্সিটিতে কোনো একটা জায়গার মধ্যে সকল মদ্যদের রাখা হয়, আর এখান থেকেই পুরো দেশে সাপ্লাই করা হয়। আমাদের যত শাখা আছে সব টাকা দিয়ে আমি মোটামুটি বলে নিয়েছি। শোন, আমাদের যে প্রতিটা জেলায় শাখা আছে, ওই শাখাগুলোর মধ্যে আরও 10 জন করে লোক বাড়ানো দরকার। বুঝতে পেরেছিস? তুই লোক বাড়ানোর কথা বলে দে সবাইকে, যে আমি আমার প্রতিটা শাখার মধ্যে 50 জন করে লোক চাই। 50 জন যেন একসঙ্গে থাকতে পারে এরকম ব্যবস্থা কর তাড়াতাড়ি। আর আমি এই ভার্সিটিতে আজকে যাব ছদ্মবেশে, তুই এটার আশেপাশেই থাকবি। ভাই, কালকে একটা অস্ত্র এসেছে, আমি সেইগুলো আমাদের জন্য কিছু রেখে বাকিগুলো আমাদের শাখায় পাঠিয়ে দিয়েছি। অলরেডি তারা রিসিভ করে সব কিছু বুঝিয়ে নিয়েছে। ঠিক আছে, আমি তোকে যে কাজগুলো দিলাম এটা তাড়াতাড়ি করবি, আর তাড়াতাড়ি করে লোক বাড়িয়ে দে যেন 50 জন হয়ে যায়। আর আমি ভার্সিটিতে যাচ্ছি, তুই এটা করতে থাক। আর পিয়াসকে বলিস আমার সঙ্গে থাকার জন্য। তারপরে আমি সাদ্দামকে পাঠিয়ে দিলাম, আর সাদ্দাম চলে যাওয়ার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি রেডি হয়ে নিলাম। একটা সাধারণ ছেলের মতো আমি রেডি হয়ে আমি হেঁটে হেঁটে ভার্সিটির দিকে যাচ্ছি। আর হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে থামলো। আর গাড়িটা থামতেই আমি দেখতে পেলাম গাড়ির মধ্যে নীলা বসে আছে। আর নীলা আমাকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, আজকে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? নিশ্চয়ই আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে। কোনো ব্যাপার না, চলেন, চলে আসুন, আমি না হয় শোধ করে দেব। আমি কোনো কিছু না বলে গাড়িতে উঠে পড়লাম। আর গাড়িতে উঠে পড়ার পরে নীলা আমাকে জিজ্ঞেস করলো আমি কোথায় যাব। বললাম ভার্সিটিতে যাব। এই কথা শোনার পরে নীলা কিছুটা অবাক হয়ে যায়, কারণ আমি যে ভার্সিটিতে যাব এটা শুনেই অবাক হয়েছে। তারপর আমি ভার্সিটিতে চলে আসলাম। আমি ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে পড়ার পরে আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। সবাই আমার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। কারণ হলো, এক, গাড়িতে এসেছি, 2, আমার শরীরে তেমন কোনো দামি পোশাক নেই, একটা সাধারণ ছেলের মতো এসেছি। আর তখনই পিছন দিক থেকে নীলা ডাকতে লাগলো। আমি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে যাওয়ার পরে নীলা আমার কাছে আসলো, আর নীলার পাশাপাশি হেঁটে যাচ্ছি। তখন নীলা আর আমি একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। বসার পরে নীলা আমাকে বলতে লাগলো, যেহেতু আমরা এখন একই ভার্সিটিতে আসি, তাহলে আমরা এখন বন্ধু, তাই তো? তাই তুমি করে কথা বলি, যদি আপনার কোনো অসুবিধা না হয়। তা কোন ডিপার্টমেন্টে ভর্তি হয়েছেন? আমি তো অনার্স 2য় বর্ষে ভর্তি হব আপনার সঙ্গে। ভাবলাম পড়াশোনাটা কমপ্লিট করার দরকার, সেই জন্য। আচ্ছা, একটা বিষয় বুঝতে পারছি না, আপনি কালকে ছিলেন অন্য একটি পোশাক পরে, আর আজকে এমন সাধারণ এসেছেন কেন? কোনো কাজ আছে নাকি? আসলে আমি চাই না যে আমার আসল পরিচয় কেউ জেনে যাক। টাকা পয়সা তো সবারই আছে, তার জন্য সবাইকে দেখাতে হবে এমন তো কোনো কথা নেই। আমি এভাবে সাধারণভাবে ভার্সিটিতে পড়তে চাই। আপনি কি করেন সেটা তো বললেন না। যে বিজনেস করেন, তাহলে এত টাকা পয়সা দেখলাম, এত গাড়ি, দামি গাড়ি, বিজনেস করেন, তা কিসের বিজনেস করেন বললেন না তো? ও, তুমি করে বলতে হবে, সরি। আসলে তুমি আমাকে যতটা ভাবছো আমি সেরকমটা নই। আমি তোমাকে বলেছিলাম যে আমি একজন খারাপ মানুষ, তো ভেবে দেখো আমি একজন খারাপ মানুষ। আর কোনো কথা বলতে হবে না, যখন সময় হবে তুমি ধীরে ধীরেই জানতে পারবে। তারপরে আরও কিছুক্ষণ গল্প করলাম, আর গল্প করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর আমিও অফিস রুমে এসে আমার অ্যাডমিশন নিয়ে নিলাম, কারণ প্রিন্সিপালকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, আর প্রিন্সিপাল আমার পরিচয় আগে থেকেই জানে। তারপর আমি নীলার সঙ্গে ক্লাসে চলে আসলাম। ক্লাসে আসার পরে আমি নীলার সঙ্গেই বসে পড়লাম। সবাই নীলার দিকে কেমন করে যেন তাকাচ্ছে। তাই আমি নীলাকে বললাম, নীলা দেখো, তুমি আমার পাশে বসেছো, আর সেই জন্য সবাই তোমার দিকে কেমন করে তাকাচ্ছে। তুমি গিয়ে অন্য জায়গায় বসো, তোমার বান্ধবীদের সঙ্গে, আমার সঙ্গে বসতে হবে না। আমি চাই না যে আমার কারণে তোমার কোনো মান সম্মান নষ্ট হোক। শোনো, এই ভার্সিটিতে যারা পোশাক ভালো করে আসে তাদের দাম দেওয়া হয়, মানে ছোট লোকদের বা গরিব মানুষের একটুও দাম নেই। এটাই আমি নিজে প্রমাণ পেলাম আজকে। ধরো, আমি যদি একটা সাধারণ মেয়ের মতো আসতাম, তাহলে কিন্তু ওরা আমার সঙ্গে এমনটাই করতো। তুমি আসার পরেই সেই বিষয়টা বুঝতে পারলাম, আমি আগে কখনো বুঝতে পারিনি।
আজকাল মানুষ পোশাক দেখে মানুষ বিবেচনা করে, এটাই আমার কাছে হাস্যকর লাগে। তোমার কাছে এটা হাস্যকর মনে হলেও সবার কাছে কিন্তু এটা হাস্যকর মনে হয় না। তারা মনে করে যে ছোট লোকদের আসলে ভার্সিটিতে আশা করাই উচিত না, গরিব মানুষের কখনো পড়াশোনা করা উচিত না, তারা খেতে খামারে কাজ করবে, এটাই তাদের আসল পরিচয়। আর তারা কেন ভার্সিটিতে আসবে, ওরা এই কথাটা মনে লালন করে থাকে সব সময়। আর মা বাবা কখনোই এই বিষয়টা দেখে না, কারণ ওরা ছোটবেলা থেকেই অনেক আদর পেয়ে মানুষ হয়েছে। সেই জন্য ওরা কষ্টটা যে কী জিনিস এটা কখনোই বুঝতে পারে না, আর দিন দিন ওরা অহংকারী হয়ে যায়। হ্যাঁ, তুমি কথাগুলো সত্য বলেছো। তোমার মতো কথা এরকম আমি আগে কখনো শুনিনি, সত্যি। ঠিক আছে, এখন ক্লাস করো, স্যার চলে এসেছে। তারপর আমি ক্লাস করতে লাগলাম, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। এদিকে স্যার তার নিজের মতো করে ক্লাস করাচ্ছেন। ক্লাস করানোর মাঝে দেখতে পেলাম স্যার একটা কোড নাম্বার লিখে দিল, আর এই কোড নাম্বারের মানেটা কি সেটা আমি বুঝতে পারলাম না। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, কিন্তু নীলাও কোনো কিছু বুঝতে পারছে না। স্যার নাকি মাঝে মাঝেই এমন কোড নাম্বার লিখে দেয়, কিন্তু এটা কিসের জন্য বা কিসের কোড এটা বুঝতে পারলাম না। তারপরে যথারীতি ক্লাস শেষ করলাম, আর আমি নীলার সঙ্গে বের হচ্ছি, আর তখনই পিছন থেকে কেউ যেন ধাক্কা দেয়। আর ধাক্কা দেওয়ার পরে একটা ছেলে আমার সামনে এসে আমাকে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় মারার পরে আমাকে বলতে থাকে, কিরে ফকিন্নির বাচ্চা, তুই কি চোখে দেখতে পারিস না? এভাবে একটা মেয়ের সঙ্গে ধাক্কা দিচ্ছিস কেন? ওই মেয়েটা অনেক বড় লোক, আর ধাক্কা দেওয়ার পর তার কাছ থেকে টাকা আদায় করবি, তাই তো? এই নীলা, তুমি কিছু বলছো না যে? এরকম ফকিন্নির সাথে চলাফেরা কেন করছো? আরে মুন্না, তুমি ওকে কেন মারছো শুধু শুধু? আমাদের ক্লাসমেট, আর আমরা একসাথে কথা বলতেই পারি। তুমি তুমি কিন্তু এটা করতে পারো না। বুঝতে পারলাম না নীলা, তুমি এই খ্যাতের সঙ্গে চলাফেরা করছো। এই খ্যাত তোমার বন্ধু হয় কি করে? আমরা কি তোমার বন্ধু হতে পারি না? তুমি চাইলে তো আমি তোমার সঙ্গে আরো অনেক কিছু করতে পারি, কিন্তু তুমি তো রাজি হচ্ছ না। দেখো, তুমিও আমার বন্ধু, সেও আমার বন্ধু, কিন্তু তুমি আসলে বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য নয়। তুমি একটা খারাপ ছেলে। এখন থেকে ভালো হয়ে যাও, বলে দিলাম। না হলে তোমার এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। চলে আসো শাহরিয়ার। আমি নীলার সঙ্গে হাঁটতে হাঁটতে ক্যাম্পাসে চলে আসলাম, আর ক্যাম্পাসে আসার পরে আমি যথারীতি সেখানে নীলার সঙ্গে কথা বলতে লাগলাম। আর তারপর আমি নীলাকে বলতে লাগলাম, নীলা, তোমার কিন্তু মুন্নার সঙ্গে এরকম ঝামেলা করার কোনো প্রয়োজন ছিল না। তুমি কেন আমার হয়ে কথা বলতে গেলে? এখন যদি ওরা তোমার কোনো ক্ষতি করে তখন কি করবে? দেখো, ও আমার কোনো কিছুই করতে পারবে না। আমি যদি একটা ফোন করে বলি তাহলে তাকে তুলে নিয়ে যাবে এরকম অহংকারী ছেলেদের। যাই হোক, এরকম অহংকারী ছেলেদেরকে ইচ্ছে করে যে গুলি করে মেরে ফেলি, কিন্তু আইন নিজের হাতে তুলে নেই না, সেটাই নিষেধাজ্ঞা। তবুও তুমি একটা মেয়ে, সেটা তোমার ভালোভাবে চিন্তা করতে হবে। এখন যদি ওরা তোমার কোনো ক্ষতি করে তখন কি হবে? আর তুমি আমার জন্য ঝামেলা করতে যেও না, প্লিজ। তারপরে এভাবে নীলার সঙ্গে আমি কথা বলতে লাগলাম। নীলা আমার নাম্বারটা নিয়ে নিল, আমিও নীলার নাম্বারটা নিয়ে নিলাম। আর এভাবে নীলা আমাকে তার গাড়িতে উঠিয়ে আবারও সামনে নামিয়ে দিল। আমি গোডাউনের কিছুটা আগে নেমে পড়লাম। তারপর নীলা আমাকে বিদায় দিয়ে চলে গেল। আর নীলা চলে যাওয়ার পরে আমিও আমার অন্য বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে খাবার খেয়ে নিলাম। খাবার খাওয়ার পরে আমি ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলাম। আমি ওই লেডি কুইনের চেহারাটা মেইল করার চেষ্টা করছি, আর এই কাজটা করতে করতেই বিকেল হয়ে গেল। বিকেলবেলা নীলা আমাকে কল দিল, আর নীলা কল দেওয়ার পরে আমি কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে নীলা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, চলো পার্কের দিকে যাই ঘুরতে। তোমার কি এখন ফ্রি সময় হবে? যদি ব্যস্ত থাকো তাহলে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে তুমি পার্কে এই জায়গায় চলে আসো, আমি এখনই চলে আসছি। ওকে, আর আমার আসতে 10 মিনিট সময় লাগবে। তারপর আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরেই আমি সামনের দিকে তাকালাম। তখন দেখলাম সাদ্দাম দাঁড়িয়ে আছে। সাদ্দাম আমাকে বলতে লাগলো, ভাই, সন্ধ্যের সময় আপনার সঙ্গে আমাদের শাখায় যত ছেলেরা দায়িত্বে আছে সবাই আপনার সঙ্গে দেখা করতে আসবে। ওরা অন্য বিষয়ে আপনার সঙ্গে মিটিং করবে। আমাকে ফোন করে সবাই তাই জানালো। ঠিক আছে, ওদেরকে আসতে বল, কোনো সমস্যা নেই। আর আমি ওদের সঙ্গে কথা বলবো।
ওদেরকে অবশ্যই অবশ্যই ছদ্মবেশ ধারণ করে তারপর আসতে বলবি, আর সবাই যেন হেলিকপ্টারে করে আসে। তারপর আমি রেডি হয়ে একটা রিক্সা নিয়ে সেই পার্কে চলে আসলাম। আর পার্কে আসার পর দেখলাম নীলা শাড়ি পরে এসেছে। আমি তার দিকেই তাকিয়ে আছি আর সামনের দিকে এগিয়ে গেলাম। তখন নীলা আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো, আজকে আমি প্রথম শাড়ি পরেছি, জানি না কেমন লাগছে। আজকে শাড়ি পরতে ইচ্ছে করছিল, তার জন্যই পরে আসলাম। এমনভাবে যদি তুমি ছেলেদের সামনে যাও তাহলে তো ছেলেরা তোমাকে দেখে পাগল হয়ে যাবে, তোমার দিকে তাকিয়ে থাকবে হাঁ করে। তোমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। আমি তোমাকে বিয়ে করে নেই? বিয়ে করো? আমি কি না করেছি নাকি? তুমি বিয়ে করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি যে বললা যে তুমি এখন খারাপ মানুষ, তুমি কি খারাপ মানুষ? আমাকে সব কিছু খুলে বলো তো। আমি না তোমাকে বলছি এসব কথা আর কখনো বলবে না। নীলা, তুমি আমাকে যতটুকু চেনো আসলে তার চেয়েও অনেক বেশি কিছু আমি। এটাই তোমাকে এখন বললাম। যখন সময় হবে তখন আমি তোমাকে সব কিছুই খুলে বলবো। এখন বলার কোনো প্রয়োজন নেই। ধুর, তুমি যে মাঝে মাঝে কি বলো না, সেটা আমি নিজেও বুঝতে পারি না। কেন এখন বললে কি সমস্যা? তোমাকে এখন বলতে হবে, বলো বলো। তখনই আমাকে পিছন দিক থেকে কেউ যেন গুলি করতে লাগলো। কয়েকজনকে দেখলাম। আমি তাড়াতাড়ি করে নীলাকে আমার দিকে টেনে নিলাম, না হলে নীলার শরীরে গুলি লাগতে পারে। আমি নীলাকে আমার বাহুতে টেনে নেওয়ার পরে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে তাদেরকে গুলি করতে লাগলাম। সবাই মাস্ক পরা আছে, তাই কোনোভাবেই চিনতে পারছি না। আমি ওদেরকে গুলি করতে করতে সামনে এগিয়ে গেলাম, আর ওরা দুজন সেখানেই মারা গেল। বাকি দুজন দৌড়ে চলে গেল। আর চলে যাওয়ার পরেই আমি সেই দুজনকে ধরে ফেললাম আর জিজ্ঞেস করলাম কে পাঠিয়েছে, কিন্তু ওরা কোনো কথা বলতে পারলো না। ছটফট করতে করতে সেখানেই মারা গেল। তারপর আমি নীলার কাছে আসলাম। নীলার কাছে এসে দেখি নীলা অনেকটা ভয় পেয়ে আছে। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, তুমি কে? তুমি আমাকে সত্যি করে বলো, তোমার সঙ্গে ওদের কি সম্পর্ক? ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, আর সেই কারণেই আমি তোমার প্রতি এতটা ভালো লাগা কাজ করতো আমার ভিতরে। ভেবেছিলাম কিছুদিন পরে তোমাকে নিজের মনের কথা বলবো, কিন্তু কিন্তু তুমি কে? সত্যি করে বলো। নীলা, তুমি কখনো দাদা ভাইয়ের কথা শুনেছ? যে দাদা ভাই নৃশংসভাবে হত্যা করে? আমি সেই দাদা ভাই, যার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। তোমার কাছে আমি মিথ্যা বলেছিলাম। তুমি কেন এই পথে আসলে? তুমি এই পথ থেকে ফিরে আসো, তুমি ভালো হয়ে যাও, দেখবে তুমি অনেক ভালো থাকতে পারবে, আর কখনো তোমার কোনো সমস্যা হবে না। আমি তোমাকে নিয়ে না হয় অন্য কোনো জায়গায় চলে যাব। আমার আমার ভালো লাগাটাকে তুমি এভাবে মিথ্যে বানিয়ে দিও না। নীলা, তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনই সম্ভব না, কারণ আমি একজন অপরাধী, তারপর আবার একজন মাফিয়া। আমার সঙ্গে তোমার কখনোই যাবে না। তোমার সুন্দর জীবনের সঙ্গে তুমি কখনোই আমাকে জড়িও না। আর ভালো করেছো যে তুমি এখনই সেটা বলে দিয়েছো, না হলে পরবর্তীতে বললে তুমি আরো অনেকটা আমার প্রতি দুর্বল হয়ে পড়তে, তখন আরো বেশি সমস্যা হতো। এখন আমাকে ভুলতে তোমার কোনো সমস্যা হবে না, হয়তো 2-3 দিন কষ্ট হবে, কিন্তু ঠিক হয়ে যাবে। দেখো, সত্য কথা বলতে ছোটবেলা থেকে মা বাবার কথাই সবসময় বড় হয়েছে। কখনো কোনো ছেলে আমার সঙ্গে কথা বলা তো দূরে থাক, আমার সামনে আসার সাহস পেত না। কিন্তু আমি এই ভার্সিটিতে ট্রান্সফার নিয়ে ভর্তি হয়েছি। আগের ভার্সিটিতে কোনো ছেলে আমার সঙ্গে কথা বলতে আসতো না, এভাবেই ভালো লাগতো একা একা। কিন্তু তোমাকে সেদিন দেখার পরে ভালো লেগে গিয়েছিল, দেখে অনেকটা খুশি হয়েছিলাম। আমি মনে মনে বলেছিলাম যে হয়তো আমি মন থেকে চেয়েছিলাম তাকে, সেই জন্যই মিলিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। কিন্তু এখন তুমি বলছো তুমি এই কথা। দেখো, তুমি এসব কিছু ছেড়ে দাও, আমি তোমার পাশে আছি সব সময়। নীলা, কেউ জন্মগতভাবে কিন্তু খারাপ হয় না। হ্যাঁ, এটা ঠিক যে আমি মানুষকে হত্যা করি, আমি কোনো কিছুর ধার ধারি না, এটা তুমি আরো অনেক কিছুই বলতে পারো, কিন্তু কেউ কি জন্ম থেকেই খারাপ হয়? না, কেউ জন্ম থেকেই খারাপ হয় না। আর আমারও একটা সুন্দর স্বপ্ন ছিল, আমিও একজন ভালো ছেলে ছিলাম, আমারও সুন্দর একটা পরিবার ছিল, কিন্তু আজ সেটা নেই, অনেক দূরে হারিয়ে গিয়েছে। তাদের সামনে যাওয়ার কোনো মাধ্যম আমার নেই, আমি কখনো যেতেও চাই না। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম, আর সেই জন্য আমি তোমার কাছাকাছি থাকার চেষ্টা করতাম। হয়তো আমাদের পরিচয়টা 2 দিনের, কিন্তু সত্যি আমি তোমাকে ভালোবেসেছিলাম।
দেখো, তুমি আমাকে সব কিছু খুলে বলো। আমি তোমার সঙ্গে আছি, এখনো পাশে আছি। তুমি তুমি সব কিছু আমাকে খুলে বলো। তোমার জীবনে কি হয়েছে, তোমার জীবনের এই কাহিনীটা আমি শুনতে চাই, প্লিজ। নীলা, তুমি এখন বাসায় চলে যাও। যেহেতু এখানে গোলাগুলি হয়েছে, ওরা আর কিছু লোক পাঠাতে পারে। আর ওরা যদি জানতে পারে যে তুমি আমার সঙ্গে কথা বলেছ, তুমি আমার কোনো কিছু হও, তাহলে কিন্তু তোমাকে ধরে নিয়ে যেতে পারে আমাকে ফাঁদে ফেলানোর জন্য। আমি চাই না যে তোমার কারণে আমি ফাঁদে পড়ে যাই, কারণ ওরা তো আমার সঙ্গে কখনোই পারবে না। তাই তোমাকে নিয়ে কোনো কিছু করতে পারে। প্লিজ চলে যাও। আমি তোমার কাছ থেকে তোমার এই কাহিনীটা না শুনে আমি এখান থেকে এক পাও নড়ব না। তুমি আমাকে সব কিছু বলবে, তারপরে আমি এখান থেকে যাব। এর আগে আমি তো এখান থেকে যাব না। নীলা, তুমি কেন বুঝতে পারছো না? তুমি শুধু শুধু কেন বাচ্চাদের মতো অনুরোধ করছো? প্লিজ তুমি এখান থেকে যাও। আমি তোমার সঙ্গে পরে কথা বলবো, পরে তোমাকে আমি সব কিছু খুলে বলবো। তোমার সামনে বিপদ অপেক্ষা করছে, প্লিজ। আমি তোমাকে বললাম না আমি এখান থেকে যাব না। তুমি আমার উপরে যে কোনো প্রকারের জোর করবে না। আমার উপরে জোর করার কোনো অধিকার নেই। আমি এখানে থাকবো, তোমার কথাগুলো শুনে তারপরেই যাব। আমি রাগ সহ্য করতে না পেরে নীলাকে একটা থাপ্পড় মারলাম। নীলাকে থাপ্পড় মারার পরে নীলা কিছুটা দূরে সরে গেল। দূরে সরে যাওয়ার পরে আমি তাকালাম, এটা আমি কি করলাম? রাগের মাথায় নীলার গায়ে হাত কিভাবে তুলতে পারলাম? নীলা আমার দিকে ছলছল চোখ নিয়ে তাকিয়ে আছে। নীলার চোখ দিয়ে হয়তো এখনই বৃষ্টি পড়তে পারে। আমি নীলার হাত ধরলাম, আর হাত ধরার পরে আমি একটা রিকশায় উঠে পড়লাম। আর তখন নীলা আমার কাঁধে মাথা রেখে কান্না করতে লাগলো, আর হাতটা শক্ত করে ধরে ফেললো। আমি কোনো কথা বলতে পারছিলাম না, কী বা বলবো এখানে। তারপরে আমি নীলার বাসার সামনে চলে আসলাম আর নীলাকে নামিয়ে দিলাম। নীলা আমার দিকে আবেগ মাখা দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। আমিও চলে আসলাম সেখান থেকে। আমি গোডাউনে এসে সকলের সঙ্গে কথা বলতে লাগলাম। আর তখনই এক এক করে হেলিকপ্টারে সবাই চলে আসলো। সবাই এসে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর নিয়ে তাদের সঙ্গে কথা বলতে লাগলাম। আমি তাদেরকে বললাম, তোরা আমার হয়ে অনেক দিন ধরেই কাজ করছিস, এতে তোদের প্রতি আমার অনেক ভালোবাসা আছে। এখন কাজের কথায় আসি। আমাদের যত শাখা আছে সব জায়গায় 10 জন করে লোকজন বাড়াতে হবে। আর আমাদের লোকাল কোনো অস্ত্র দিয়ে অপারেশন করা যাবে না। আর আজকে সাইফ, তোর টিম নিয়ে তুই ব্যাংকে চলে যাবি। ব্যাংকে যাওয়ার পরে ব্যাংকের দারোয়ানগুলো যারা থাকবে সিকিউরিটিতে, ওদেরকে ডিরেক্ট গুলি করার কোনো প্রয়োজন নেই। ওদেরকে এমনভাবে বেঁধে রাখবি ওরা যেন কোনো কিছু বুঝতে না পারে। মুখোশ পরে যাবে ব্যাংকে। আর যাওয়ার পরে কোনো টাকায় হাত দেওয়া চলবে না। ওখান থেকে ব্যাংক থেকে সিসিটিভি ক্যামেরাগুলোকে ভেঙে দিয়ে আগে সিসি ক্যামেরার ফুটেজগুলো নিয়ে আসতে হবে। আর ওখান থেকে রফিক চৌধুরী, আরমান সাহেব এবং কমিশনার, এই 3 জনের অ্যাকাউন্টে যত টাকা থাকবে সব টাকা নিয়ে আসবি। আর আসার সময় ব্যাংকের সামনে গাড়িটার মধ্যে আগুন জ্বালিয়ে দিবি। বুঝতে পেরেছিস? আমি যেগুলো বলেছি সেগুলোর যেন একটাও মিস না হয়। আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই যেন কাজটা কমপ্লিট করা হয়। আর তাও আজ রাত 11টার সময় করবেই। আর ব্যাংক থেকে লোকজন যখন চলে যাবে তারপরে। আর আমাদের মাঝে রাফি ছিল। রাফি ছেলেটা অনেক ভালো ছিল, আমার সবসময় পাশেই থাকতো। তাকে যে হত্যা করেছে এখন অপশন হচ্ছে 2টা, হয় লেডি কুইন হত্যা করেছে, না হয় গ্যাংস্টার হত্যা করেছে। তবে আমার বেশিরভাগ মনে হচ্ছে যে এটা গ্যাংস্টারের কাজ, কারণ লেডি কুইন এইসব কাজ করে না। লেডি কুইন হ্যাকিংয়ের জগতে থাকে। ভাই, আমার কাছে আরও তথ্য আছে যে লেডি কুইন নাকি আমাদের যত শাখা আছে সেই শাখার মধ্যে ছদ্মবেশে যাবে। আর যাওয়ার পরে আমাদের শাখাগুলোর মধ্যে যে কাউকে ধরে এই শাখাগুলোর মধ্যে যা যা আছে সব কিছু নিয়ে যাবে। আপনি একদিন বলেছিলেন না লেডি কুইনের গ্যাংয়ের মধ্যে একজন পাঠিয়ে দেওয়ার জন্য, তো আমি একজনকে পাঠিয়ে দিয়েছিলাম, রকিকে। সেই রকি আমাকে তথ্যটা দিল। হ্যাঁ, এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। লেডি কুইনের এত বড় সাহস নেই যে আমার শাখার মধ্যে যে সব কিছু নিয়ে আসবে। সে হয়তো যাবে সমস্ত ডকুমেন্ট আনার জন্য, আর অন্য কোনো কিছুর জন্য যাবে না। তাই বলছি যত রকমের কাজ করা হয় সব কাজের পরে পেন ড্রাইভ করে রাখার জন্য। এমনকি এই পেন ড্রাইভের মধ্যে সব কিছু থাকবে। আর এই পেন ড্রাইভ সবার কাছে একটা একটা করে থাকবে, যেন একটা হারিয়ে গেলে আমি সেই তথ্যগুলো আবার ফিরে পাই। আর তোদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, লেডি কুইনের মূল উদ্দেশ্য হলো সে পুরো আন্ডারওয়ার্ল্ডের হ্যাকিং জগতের রাজা হতে চায়। আমি তাকে দিয়ে সমস্যা কাজ করাই। ভাই, 10 জন করে লোক বাড়িয়ে দেওয়া হয়েছে অলরেডি।
আর সবার বেতন আর 50,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার কথায় আর ভাই সমস্ত অস্ত্রগুলো তাদেরকে দেওয়া হয়েছে। এখন বাকি মিশন কি সেটা আপনি বলে দিলেই ভালো হতো। কখন কোথায় অপারেশন করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দেব, আর খুব তাড়াতাড়ি গ্যাংস্টারকে আমি ধ্বংস করে দেব, এই দুনিয়া থেকে তাকে নাই করে দেব। কিন্তু এখনই এসব করা যাবে না, আগে আবার কিছু স্বপ্ন পূরণ করতে হবে। আর পিয়াস, তুই একটা বিষয় দেখবি যে হাসপাতালের কাজ কত দূর এগিয়েছে। ভাই, আমাদের প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে। এখন আপনি যদি চান তাহলে আগামী মাসেই হাসপাতালটা উদ্বোধন করা হবে, কারণ আমি লোক বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এটা অনেক দিনের স্বপ্ন ছিল যে সবাই বিনা খরচে সবাই ভালো চিকিৎসা পাবে। আমি বোর্ড মিটিংয়ের সঙ্গে আলোচনা করেছি, ওরা সবাই হাসপাতালের সঙ্গে আছে। পিয়াস, তুই যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে যা। আগামী মাসের মধ্যে আমি যেন আগামী মাসের 1 তারিখে উদ্বোধন করতে পারি। তারপরে আমি সবার সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর হঠাৎ করেই সবাই আমাকে বলতে লাগলো আমার পিছনের কাহিনীটা শুনবে। আমি অনেক না করলাম, কিন্তু সবাই একসাথে বলছে, কিন্তু কিছুই করার নেই। তারপর আমি বললাম, আমি জানি তোদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে যে আমার পিছনে কি ছিল, আমি কেন এই পথে আসলাম, আমি কিভাবে এত বড় হলাম, এইসব তোদের মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে। ঠিক আছে, আজকে তোদেরকে সব কিছুই বলবো, বাট তার আগে তোদের ভাবি সাহেবাকে এখানে আসতে বলি। সাদাম, তুই গাড়ি নিয়ে এই ঠিকানায় চলে যা, আমি ফোন করে জানিয়ে দিচ্ছি। তারপর আমি কল দিলাম, কিন্তু আমার কলটা ধরছে না। বেশ কয়েকবার কল দেওয়ার পরে সে আমার কলটা রিসিভ করলো, আর রিসিভ করার পরে সে আমাকে বলতে লাগলো, আপনি কেন কল দিয়েছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আপনি তো আমাকে কোনো রকম গুরুত্ব দেন না, আর যাকে গুরুত্ব দেন না তাকে আবার কল করার কি আছে? আপনি আপনার মতো থাকেন। আমি কি আপনাকে বিরক্ত করছি? আমি গাড়ি পাঠাচ্ছি, তুমি গাড়িতে করে চলে আসো। যদি না আসতে চাও তাহলে কিন্তু কিডন্যাপ করে নিয়ে আসবো। সো চলে আসো, তাড়াতাড়ি এসে ঘুরে যাও আমার এখান থেকে। কেন? আমি কেন আপনার এখানে ঘুরতে আসবো? আমি কি বলেছি আপনার এখানে ঘুরতে যাব? আমি যাব না। পারলে আপনি আমাকে যা ইচ্ছে করতে পারেন। দেখো নীলা, তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ। প্লিজ তুমি আমাকে রাগিয়ে দেও না, আমি যেটা বলেছি সেটা শোনো। আর তোমার এত আকাঙ্ক্ষা, এত ইচ্ছা, এটাই আজকেই পূরণ করব। আর সবাই আমার সঙ্গে দেখা করতে এসেছে, ওদেরকেও দেখবে, ওদের সঙ্গে তোমাকে পরিচয় করিয়ে দেব। ওরা আমাকে অনেক ভালোবাসে, আর ওদের ভাবিকে দেখতে চেয়েছে, কারণ সবাই নিয়ে গিয়েছে, তাই চলে এসো। তারপর আমি কলটা কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি পিয়াসকে বললাম কফি নিয়ে আসার জন্য, আর সাদ্দাম সে গাড়ি বের করলো, আর গাড়ি বের করে সে নীলাকে আনতে চলে গেল। আমি গাড়ি চালিয়ে সেই ঠিকানায় চলে আসলাম। আর ঠিকানায় এসে আমি গাড়ি নিয়ে বরাবর হর্ন দিচ্ছি, কিন্তু কোনো আসার নাম নেই। প্রায় 10 মিনিট হর্ন দেওয়ার পরে ভাবি নিচে নেমে আসলো। ভাবি বোরখা পড়েছে। ভাবি সোজা গাড়িতে উঠে পড়ল আর আমার দিকে রাগি চোখে তাকাচ্ছে। আমি তখন বলতে লাগলাম, ভাবি আমাদের কোনো দোষ নেই, ভাই আমাকে পাঠিয়েছে। এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না, আমার ভয় করছে। তোদের জন্যই তো শাহরিয়ার এমন হয়েছে। তোরা যদি ভালো হতি তাহলে সেও ভালো হয়ে যেত। তোদের সঙ্গে থাকতে থাকতে ওর এই অবস্থা হয়েছে। আমি আর কোনো কথা বললাম না, কারণ ভাবি যে পরিমাণে রেগে আছে, কখন কি করে বসে সেটা ঠিক নেই। ভাই তো আমাদের সঙ্গে ভালো করে কথা বলে, কিন্তু এমন রাগিনী ভাইয়ের কপালে ফুটেছে। ভাইয়ের অবস্থা যে কি হবে সেটা একটু হলেও উপলব্ধি করতে পারছি। তারপরে আমাদের গোডাউনে নিয়ে চলে আসলাম, আর গোডাউনের চারপাশে ছেলেদেরকে দেখে অবাক হয়ে গেল। তারপরে আমি বললাম, কি এটা কোনো কিছুই না, এরা প্রতিটি জেলায় তাদের ওপর দায়িত্বে আছে, আর তাদের হয়ে আরও 50 জন কাজ করে। প্রতিটা যারা থাকে তাদের ওপর দায়িত্বে দেওয়া আছে। সবাই ভাইয়ের সঙ্গে দেখা করে এসেছে, চলুন ভেতরে যাই। এদিকে আমি বসে বসে কফি খাচ্ছিলাম, আর তখনই আমার রাগিনী চলে আসলো। আর আসার পরে আমার কাছ থেকে কফিটা নিয়ে নিল, আর কফি নেওয়ার পরে কোমরে হাত দিয়ে আমার দিকে তাকাচ্ছে, আর বুঝতে পারলাম অনেক রেগে আছে আমার ওপর। তারপরে আমি তার হাতটা ধরলাম, হাত ধরার পরে চেয়ারে বসিয়ে দিলাম, আর কানের কাছাকাছি গিয়ে বললাম, এত রাগ কিসের শুনি? আমি কি এমন অন্যায় করেছি যে আপনি আমার উপর এত রেগে আছেন? আমি তো কোনো কিছুই করিনি। আচ্ছা, এখন একটু বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। তা কি খাবেন? আমি তোমাকে খাবো।
এখন সবাই আছে দেখে আমি তোমাকে কিছু বলতে পারছি না। আর এদেরকে দেখলেই তো পুরো গন্ডারের মতো দেখা যায়। এই তোরা এখন সাইডে চলে যা, আমি পরে তোদেরকে ডাকবো। ওরা আমার কথায় চলে গেল। সেই গোডাউন থেকে আমিও তার সামনে আসলাম। আর সামনে আসার পরে আমি তাকে আমার বুকে জড়িয়ে ধরলাম। আর সে আমাকে মারতে লাগলো। আমি তখন বলতে লাগলাম, এভাবেই মারতে থাকলে তো আমি মরে যাব। আর এত তাড়াতাড়ি মরে গেলে তুমি আমার সন্তানের মা হবে কি করে? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে নিয়ে আমার টেনশন হয় এখন আরো বেশি। কখন তোমার কি হয়ে যায় আমি সবকিছু চিন্তায় থাকি, সব সময় চিন্তা থাকি। প্লিজ তুমি এইসব কিছু ছেড়ে দাও। নীলা, এতগুলো লোক আমার উপর শুধুমাত্র বিশ্বাস করে এখনো বেঁচে আছে। আর তুমি আমার প্রিয় মানুষ, তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কোনো সাধারণ কাউকে মারি না। যারা এই সমাজের চোখে সাধু কিন্তু আড়ালে খারাপ কাজ করে থাকে, যাদেরকে পুলিশ প্রশাসন কোনো কিছুই করতে পারে না, আমি তাদেরকেই মেরে ফেলি। এটাই আমার নিয়ম। তুমি হয় আমাকে ছাড়বে, নয় তুমি এইসব কিছু ছাড়বে। কারণ আমি চাই না তুমি দুইটা একসঙ্গে করো। আমি তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। আমি চাই না কোনো মাফিয়ার বউ হতে। প্লিজ। আমি কেন এমন হয়েছি তুমি শুনবে? ঠিক আছে, এদিকে আসো। যদি সব কিছু শোনো তাহলে আর কখনো এসব কথা বলতে না। তখনই সবাই চলে আসলো। আর সবাই চলে আসার পরে আমি দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমি নিজেই বলতে লাগলাম, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। তখন আমার বয়স ছিল 15 কি 16 বছর বয়স, এর চেয়ে বেশি হবে না। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমার মা মারা যায়। আমি ছিলাম বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা অনেক আদর করত, কিন্তু বাবা এত বড় বাড়ি, এত কিছু কে দেখবে? সেটার জন্য বাবা আর একটা বিয়ে করে। প্রথম প্রথম ভালোই চলছিল দিনকাল। বাবা ছিল এলাকার কমিশনার, রাজনীতিবিদ ছিল, সবাই তাকে সম্মান করত। সেটা নিয়ে আমার কোনোই মাথা ব্যথা ছিল না, কারণ আমি রাজনীতিকে অনেক অপছন্দ করতাম। আর নতুন মা আসার পরে 6 মাস পর থেকেই আমার সঙ্গে ঝামেলা শুরু হয়। কারণ বাবার এত সম্পত্তি সে নিজেই দখল করবে, এবং সেই জন্য আমার সৎ মা মামাকে নিয়ে আসে। উনি আসার পরে আমার সঙ্গে আরো বেশি ঝামেলা শুরু হয়। এক প্রকার শুধু শুধু ঝামেলা হতো। আর এটা নিয়ে বাবার কাছে বিচার দিত। তো বাবার কাছে বলার পরে আমি কোনো কিছু বলতে পারতাম না, কারণ এখানে কি বা বলার আছে? কারণ আমার কাছে তো কোনো প্রমাণ নেই। আর এভাবেই আমার সৎ মায়ের ওই মামা, মামার মেয়ে এবং মামি ওরাও আমাদের বাসায় থাকতে শুরু করে। তারপর হয়ে যায় জয়েন্ট ফ্যামিলি। ওই মেয়েটা ছিল আমার বয়সী। মেয়েটা ছিল অনেক খারাপ একটা মেয়ে, আমার থেকে প্রায় 1 বছরের বড় হবে। আমি বাসায় এসব সহ্য করতে না পেরে বন্ধু বান্ধব নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম। বাবার কাছে টাকা চাইতে বাবা টাকা দিত না, আর যদি মায়ের কাছে রেখে যেত সেগুলো মা নিয়ে নিত। এভাবে আরো 2টা বছর পার হয়ে যায়। এই 2টা বছরে অনেক কিছু সহ্য করেছি, কারো কোনো কথার উত্তর দেয়নি। আর হঠাৎ করেই একদিন মামা, আমার সৎ মা এবং বাকিরা মিলে আলোচনা করছে, আমি সেগুলো শুনে ফেলি। ওরা আলোচনা করেছে যে কিভাবে আমার বাবাকে মেরে ফেলা যায়, তার সমস্ত সম্পত্তির মালিক হওয়া যায়। এটা শোনার পরে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তবে একটা কথা বলে রাখা ভালো, আমি আমার সৎ মাকে অনেক সম্মান করতাম, নিজের মায়ের মতোই দেখতাম। আমি ইন্টারে ভর্তি হই, আর ইন্টারে ভর্তি হওয়ার পরেই এই বিষয়টা জানতে পারি। ওরা প্ল্যান করেছে ওরা একদিন আমার বাবাকে মেরে ফেলবে। তো বাবার কাছে বলতে গিয়েও বলতে পারেনি, কারণ বাবা অন্যরকম একজন রাগী মানুষ, তাই সম্ভব হয়নি। আমি সবসময় চেষ্টা করতাম বাবার সঙ্গেই থাকার। কিন্তু একদিন কলেজে গিয়েছিলাম, আর কলেজ থেকে ফিরতে প্রায় বিকেল হয়ে গিয়েছে। বাসায় ফিরে জানতে পারলাম বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আমার বাবার হার্টের কোনো সমস্যা ছিল না, তাহলে হার্ট অ্যাটাক করে কিভাবে মারা গেল? আমি বাবার চেনা চেনা লোক যারা ছিল সবার কাছে গিয়েছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেনি, আমার কথা বিশ্বাস করেনি। আমার সৎ মায়ের কথাই বিশ্বাস করেছে। আমার সৎ মা টাকা দিয়ে রিপোর্টগুলো তৈরি করেছে, পুলিশকে টাকা দিয়েছে। তারপরে এভাবে আরও পার হয়ে যায় 2টা মাস। আমাকে ঠিকমতো খেতেও দেয় না। একদিন আমি রুমে শুয়েছিলাম, আর তখনই আমার সৎ মা রুমে চলে আসে। আর সৎ মা রুমে আসার পরে ওই মেয়েটাকে পাঠিয়ে দেয়। মেয়েটার নাম ছিল মোহনা। মোহনাকে আমার রুমে পাঠিয়ে দিয়ে সে চলে যায়। আর মোহনা নিজের জামা কাপড় ছিঁড়তে শুরু করে, আর ছিঁড়ে খুলতে লাগলো। মেয়েটা আমার উপর ঝাঁপিয়ে পড়লো।
আমি রুম থেকে বের হওয়ার চেষ্টা করছি, কিন্তু রুমটা বাইরে থেকে লাগিয়ে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই বাইরের লোকজন চলে আসে আর দরজা ভেঙে ঘরে ঢুকে আমাকে সেখানেই রুমের মধ্যে মারতে লাগলো। তারপরে আর কি বাসা থেকে বের করে দেয়। তারপরে শুরু হয় আমার জীবনযুদ্ধ। তরুণ একটা ছেলে কি করবে, কোথায় যাবে, কোনো কিছুই ঠিক নেই। আর একটা ইন্টারের ছাত্র তখন কী বা করতে পারে। আমি সেই শহর থেকে চলে আসি। চলে আসার পরে কাজ করতে যাই, কিন্তু কোনো কাজ পাই না। আর এভাবে কয়েকদিন চলার পরে দেখলাম এই দুনিয়াতে বাঁচতে হলে টাকা রোজগার করতে হবে। আর এসব হাঙ্গামা করতে করতে কখন যে মাফিয়া কিং হয়ে গেলাম বুঝতেই পারিনি। এর মধ্যে আরও অনেক ঘটনা ঘটেছে, আমি তোদেরকে সংক্ষেপ করে বললাম। আবার পরে আমি জানতে পারি আমার সৎ মায়ের সঙ্গে ওই গ্যাংস্টারের পরকীয়া ছিল, আর তার বুদ্ধিতেই আমার বাবাকে মেরে ফেলা হয়েছে। আর এটা শোনার পরে আমার আর কোনো চিন্তা নেই। আমি সুযোগ খুঁজতেছি তাকে কিভাবে শেষ করব। ওই গ্যাংস্টার আমার বাবাকে মেরেছে আমার সৎ মায়ের সাহায্য নিয়ে। আমার মনে হয় যে আমার সৎ মা এখনও গ্যাংস্টারের সঙ্গে কাজ করে, কারণ ওনার এতটা বলার মতো নয়। আমার বাবাকে ভুল বুঝিয়ে বিয়ে করেছে, এটা সত্যি, কারণ আমার বাবাকে আমি খুব ভালোভাবেই চিনি। ভাই, আপনি আমার উপর ভরসা রাখেন। আমার জীবন চলে গেলেও আমি ওদেরকে আপনার হাতে তুলে দেব। তবে ভাই, আপনি যদি আমাদের পাশে না থাকেন, আমাদেরকে রাস্তা থেকে তোলেন, তাহলে কিন্তু আমরা কখনোই এই পজিশনে আসতে পারতাম না। তাই আপনি কোনো খারাপ কোনো কাজ করেননি, আপনি কষ্ট পাবেন না। আপনি সবসময় মানুষের পাশে থেকেছেন, আমাদের কাছে এটাই তো সবচেয়ে বড় কিছু। আমি নীলার দিকে তাকালাম, আর নীলার দিকে তাকাতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর কান্না করতে লাগলো। আমিও নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আর নীলা আমাকে জড়িয়ে ধরার সময় সবাই বের হয়ে চলে গিয়েছে। আর আমি নীলাকে জড়িয়ে ধরে তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। আর তখন নীলা আমাকে বলতে লাগলো, তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। তুমি যে কষ্ট করেছো, আমি তোমাকে আর কখনো কষ্ট করতে দেব না। আমার ভালোবাসা দিয়ে তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। তুমি শুধু আমাকে তোমার পাশে রেখো, তাহলেই হবে। হ্যাঁ, সব সময় তোমাকে আমার বুকের মাঝেই আগলে রাখবো। এখন তুমি বাসায় চলে যাও, কারণ অলরেডি রাত 8টা বেজে গিয়েছে। চলে যাও, চলো আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। আমি নীলাকে গাড়ির কাছে নিয়ে আসলাম, আর তারপরে আমি ড্রাইভ করে যাচ্ছি। নীলা আমার কাঁধে মাথা রেখে আমার সঙ্গে গল্প করছে। আমিও গল্প করতে করতে তার বাসার সামনে চলে আসলাম। তার বাসার সামনে এসে আমি তাকে নামিয়ে দিলাম, আর সে আমাকে বিদায় দিয়ে চলে গেল। তারপর আমিও বাসায় ফিরলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নীলার সঙ্গে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠলাম একটু দেরি করেই, আর তখনই নীলার ফোন। নীলা কল দেওয়ার পরে আমি একটু কলটা রিসিভ করলাম, আর 5 মিনিট পরে নীলা আমাকে রাগী কণ্ঠে বলতে লাগলো, তাড়াতাড়ি ভার্সিটিতে আসুন, না হলে কিন্তু তোমার একদিন আর আমার যে কয়দিন লাগে। সকাল কয়টা বাজে? আর আমি কতক্ষণ ধরে কল দিচ্ছি তোমাকে? আরে আমার মোবাইলটা সাইলেন্ট করা ছিল তো, তার জন্য আমি টের পাইনি। ঠিক আছে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি এখনই চলে আসছি। আমি তাড়াতাড়ি করে কলটা কেটে দিয়ে রেডি হয়ে নিলাম। আর রেডি হবার পরে আমি তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আসলাম। আর না খেয়েই আমি ভার্সিটিতে এসে পড়েছি। তখন দেখলাম আমার সে চুপটি করে বসে আছে। আমি যাওয়ার পরে সে টিফিন বক্সে করে আমার জন্য খাবার নিয়ে এসেছে। আর আমি বুঝতেই সে আমাকে খাবার ফিরিয়ে দিতে লাগলো, আর আমিও খাবার খেতে লাগলাম। আর অর্ধেক খাওয়া শেষ হতেই তখনই বন্যা এসে খাবারের মধ্যে লাথি মারে, আর লাথি মারার পরে আমাকে একটা থাপ্পড় দেয়। তখন মুন্নি নীলাকে বলতে লাগলো, নীলা, তোমার সাহস কি করে হয়? তুমি এই ক্ষেতের বাচ্চা ক্ষেতকে খাবার খাইয়ে দিচ্ছ, তাও আবার বাসা থেকে নিয়ে এসেছো কেন? আমাদেরকে খাবার খাইয়ে দিলে কি অসুবিধা হয়? তুমি তো আমাদেরকে খাবার খাইয়ে দেবে না। ঠিক আছে, তাহলে তোমাকেই তুলে নিয়ে গিয়ে খাবো। দেখেন ভাই, শুধু শুধু ঝামেলা করবেন না। আমরা বন্ধু, তার জন্য আমার জন্য খাবার নিয়ে এসেছে। আপনি প্লিজ এখান থেকে চলে যান, শুধু শুধু ঝামেলা করতে আসবেন না। আমি ঝামেলা করবো কিনা সেটা কি তোর কাছ থেকে আমাকে জানতে হবে? আর তুই আমাকে চলে যাওয়ার কথা কেন বলছিস? তুই জানিস আমি কে? আমি গ্যাংস্টারের ছোট ভাই। তুই আমার সামনে বসে কথা বলছিস, সেটাই তো তোর অপরাধ হয়ে গেছে। আমি এই কথা শোনার পরে আমি একটা মুচকি হাসি দিলাম, কিন্তু মুন্নাকে বসতে দিলাম না। তারপরে মুন্নাকে একটা ছেলে এসে নিয়ে গেল,
আর তখন মুন্না তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ল। আমি নীলাকে রেখে সেই দিকে যাচ্ছি। তখন নীলা অনেকটা ভয় পেয়ে গেল, আর নীলা মনে মনে বসে থাকে। মুন্না, তোর তো আজকেই খবর আছে, কারণ তুই আমাকে বলেছিস আজকে তোর দুনিয়াতে মনে হয় বাঁচার কোনো চান্স নেই, তোকে শাহরিয়ারের হাতে মরতে হবে। আর তোদেরকে এমনভাবে মারবে যেটা তোরা ভাবতেও পারবি না। এখন শুধু সাংবাদিকদের নিউজ দেখা বাকি। আমি মুন্নার গাড়ির পিছনে পিছনে যেতে লাগলাম। গাড়ি নিয়ে আরও হঠাৎ করে দেখলাম মুন্না অন্য একটা রাস্তার দিকে যাচ্ছে। আমিও সেই রাস্তার দিকেই যেতে লাগলাম। আর কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা একটা জঙ্গলের রাস্তায় চলে গেল। আমি কখনো আসিনি, এটাই প্রথম। আর জঙ্গলের ভিতর দিয়ে গাড়িটা সাই সাই করে চলে যাচ্ছে। আমিও সেই অনুযায়ী যেতে লাগলাম। আর কিছু দূর যাওয়ার পরেই গাড়িটা থেমে পড়ল। আর আমি আমার গাড়িটা আড়ালে রেখে আমি দৌড়াতে লাগলাম। আর দৌড়াতে দৌড়াতে ওদের কাছাকাছি আসার পর দেখলাম মুন্না তার গ্যাংস্টারের সঙ্গে দেখা করতে এসেছে। তার মানে গ্যাংস্টার এখানে থাকে। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলাম। সমস্ত জায়গাটা আরও ভালোভাবে ভিডিও করার পরে তাড়াতাড়ি করে সেই জায়গা ত্যাগ করলাম। আর আমি সোজা ভার্সিটিতে চলে আসলাম। আর ভার্সিটিতে আসার পরে নীলা আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আমি তখন মুচকি হাসি দিলাম। আর তখন নীলা আমার সঙ্গে ক্লাসে আবার চলে আসলো। আর স্যার আসার পরে আবারও পড়ার মাঝখানে একটা কোড লিখে দিল। আমি সাদ্দামকে কল দিলাম। আর কল দেওয়ার পরে আমি আস্তে করে বললাম শ্যুট করার জন্য। আর সাদ্দাম স্নাইপার দিয়ে স্যারকে গুলি করে। আর সঙ্গে সঙ্গে স্যার ফ্লোরের মধ্যে লুটিয়ে পড়ে। আর তখন স্যার ছটফট করতে করতে মারা গেল। আর আমরা চিৎকার করছি, আমাকে যেন কেউ সন্দেহ করতে না পারে, কারণ আমার আরও কিছু কাজ বাকি আছে। হঠাৎ করে দেখলাম একটা ম্যাডাম ওয়াশরুমের দিকে যাচ্ছে। আমিও সেই ওয়াশরুমের দিকে যাচ্ছি। আর তখনই নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওয়াশরুমে কেন যাচ্ছ? কেন আমাকে দেখে কি তোমার মনে ভরে না? এখন কি সুন্দর ম্যাডামকে দেখতে হবে? তুমি একদম যেতে পারবে না কিন্তু। নীলা, এখন কিন্তু এসব নিয়ে মজা করার সময় নেই। তুমি তাড়াতাড়ি সাইড হও। আমাকে দেখতে হবে যে এই মহিলা কি করে। আমার মনে হচ্ছে এই মহিলা কাউকে খবর দেবে, ফোন করবে। তুমি প্লিজ সাইড হও। ম্যাডাম ওয়াশরুমে চলে আসলো। আর আমি অফিসে নেওয়ার সময় চলে আসলাম। আর ম্যাডাম ওয়াশরুমের ভিতরে চলে গেল। আর আমি ওয়াশরুমে আসার পরে ম্যাডামকে ধরে ফেললাম। আর ম্যাডামকে ধরে ফেলার পরে তার মুখের মধ্যে টেপ লাগিয়ে দিলাম। তার হাতে টেপ লাগিয়ে পেঁচিয়ে দিলাম। আর দেওয়ার পরে একটা বন্ধ হওয়া ওয়াশরুমের মধ্যে ঢুকিয়ে দিলাম এবং বাইরে থেকে তাকে তালা লাগিয়ে দিলাম, যেন কেউ বুঝতে না পারে এখানে কোনো মানুষ আছে। সবাই জানবে এই ওয়াশরুমে কেউ যায় না, পড়ে আছে, অন্যটায় যাবে। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। আর চলে আসার পরে নীলা আমার দিকে তাকালো। আমি নীলাকে সব কিছু বললাম। আর নীলাকে বলার পরে নীলা হাসবে না কাঁদবে সেটা বুঝতে পারছে না। আমি নীলাকে নিয়ে আবারও ক্লাসে চলে আসলাম। আজকে আর ক্লাস হবে না, কারণ স্যার খুন হয়েছে। তারপর আমি ভার্সিটি থেকে চলে আসলাম নীলাকে নিয়ে। আর নীলাকে তার বাসায় নামিয়ে দিয়ে আমিও গোডাউনে এসে সকল কিছু ল্যাপটপে দেখতে লাগলাম। আর ল্যাপটপে আমি সিসি ক্যামেরা আগে থেকেই হ্যাক করে রেখেছিলাম ভার্সিটির। আমি ওই ক্যামেরাগুলোর ফুটেজগুলো দেখতে লাগলাম। স্যার কোডগুলো লিখে দেওয়ার পরে কারা কারা এই কোডগুলো লিখে নিয়েছিল, আরও কয়েকটা ছেলের ছবিটা নিয়ে আমি পিয়াসকে ডাক দিলাম। আর পিয়াস চলে আসলো। শোন, এখানে মোট 5 জনের ছবি আছে। ওরা সবাই অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। ওদেরকে খুঁজে বের কর, ওরা কোথায় থাকে। আর খুঁজে বের করার পরে কোনো কথা নাই, সোজা মেরে ফেলবি, কারণ ওরা হলো টেররিস্টের সদস্য। তারপরে চলে গেল। আর সে চলে যাওয়ার পরেই আমি সাদ্দামকে কল দিয়ে আমার সঙ্গে দেখা করতে বললাম। সাদ্দাম কিছুক্ষণ পরেই চলে আসলো। আর সাদ্দাম চলে আসার পরে আমি সাদ্দামকে বলতে লাগলাম, সাদ্দাম, তুই তাড়াতাড়ি আমার লোকদের সবাইকে একসঙ্গে হতে বল। যেখানে যত লোক আছে আমার সবাইকে একসাথে হতে বলবি আজকে সন্ধ্যার সময়, কারণ গ্যাংস্টারের যত জায়গা আছে সেখানে আমরা হামলা দেব। ঠিক আছে ভাই, আপনি এখানে কোনো চিন্তা করবেন না। আমি সবাইকে খবর দিয়ে দিয়েছি। আর সবাই বিকেলের মধ্যে চলে আসবে, আপনি কোনো চিন্তা করবেন না। আর এদিকে আমি যতটুকু জানতে পেরেছি, লেডি কুইন এখন সম্পূর্ণ তার সঙ্গে হাত মিলিয়ে ফেলেছে। অলরেডি সহ আপনাকে মারতে চায়। ঠিক আছে, তুই এখন চলে যা। আর আজকে থেকে শুরু হবে আসল খেলা।
এই গ্যাংস্টারের যত জায়গা আছে সবগুলো জায়গা আমি ধ্বংস করে দেব একদিনের মধ্যে। সাদ্দাম চলে গেল, আর সাদ্দাম চলে যাওয়ার পরে আমিও কিছু কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা সবাই চলে আসলো। আমি সবসময় কথা বলে সবাইকে সব জায়গা মতো পাঠিয়ে দিলাম। আর চারদিকে গোলাগুলির শব্দ হচ্ছে। পুরো শহরটা কেমন যেন ফর্মে বিরাজ করছে। আর চারদিকে পুলিশ, সাংবাদিক কোনো কিছু করতে পারছে না। পুলিশ আগে থেকেই জানে এটা শাহরিয়ারের কাণ্ড। কিছুক্ষণ পরেই কমিশনার সাহেব আমাকে কল দিল। আর কমিশনার সাহেব কল দেওয়ার পরে আমাকে বলতে লাগলো, শারিয়ার, তুমি যেটা করছো সেটা কি ঠিক করছো? এত তাড়াতাড়ি সব কিছু করাটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, আমি এটা মানছি যে তুমি বিয়ানি কোনো জনগণের ক্ষতি করছো না, কিন্তু তুমি গ্যাংস্টারের যত জায়গা আছে সবগুলো ধ্বংস করেছো। এটা তো করা দরকার আমাদের। তুমি কেন এইসব করেছো? আপনারা তো গ্যাংস্টারের কোনো কিছুই করতে পারবেন না, কারণ আপনারা তো গ্যাংস্টারকে দেখে ভয় পান। কিন্তু এই শাহরিয়ার রহমান তো আর ভয় পায় না। তাই আমার ইচ্ছা মতো কাজ করছি। আপনাকে জবাব দিয়ে দেখা করতে বাধ্য নই। আপনি যদি এর চেয়ে বেশি কিছু বলেন তাহলে কিন্তু আপনাকেও মেরে ফেলবো। আমি সেটা বলিনি। এদিকে পুলিশের সুনাম নষ্ট হচ্ছে, কারণ একজন মাফিয়া পুরো টেররিস্টের সদস্য, যার কথায় পুরো টেররিস্ট ছেলে, তুমি তাদেরকে ধ্বংস করবে। এটা একদিকে ভালো কাজ, অন্যদিকে পুলিশ প্রশাসনের সুনাম নষ্ট হচ্ছে। এখন আমি কি করব বলো তো? শহর থেকে আজকে রাতের মধ্যে বড় বড় লোকেরা হারিয়ে যেতে পারে। আপনি শুধু সাংবাদিকদেরকে বলবেন যে ওরা ইচ্ছে করে নিখোঁজ হয়েছে, আমরা তাদেরকে খুঁজে বেড়াচ্ছি। এটাই হবে আপনার কাজ, আর কোনো কাজ করতে হবে না। তারপর আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি ডেভিডকে কল দিলাম। আর ডেভিডকে কল দেওয়ার পরে তাড়াতাড়ি করেই ইমার্জেন্সি মালয়েশিয়া থেকে পাঠানোর জন্য। আর ডেভিড আমাকে বলল সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেবে। ব্যবস্থা করেছে প্রাইভেট বিমানে করে। আর আইডিবিতে কাজ করতে করতে সময়টা পার হয়ে গেল। সন্ধ্যাবেলায় মালয়েশিয়া থেকে কিছু লোক আসলো। আমি ওদের সঙ্গে কথা বললাম। আর কথা বলার পরে আমি ওদেরকেও পাঠিয়ে দিলাম। সবাই পাখির মতো গুলি করে মানুষগুলোকে মারছে। আর এটা নিউজে দেখছি। নিউজ দেখতে ভালোই লাগছে। আর তখনই নীলা কল দিল। আর নীলা কল দেওয়ার পরে আমাকে বলতে লাগলো, কি করছো এসব? পুরো শহরটা তুমি রক্তের বন্যা বানিয়ে দিয়েছো। লোক আছে সবাইকে তুমি মেরে ফেলেছো। শাহরিয়ার, আমার কিন্তু অনেক ভয় করছে তোমাকে নিয়ে। এই লেডি কুইন মেয়েটা যদি তোমার কোনো ক্ষতি করে। নীলা, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আমি ঠিক থাকবো, তুমি এটা বিশ্বাস রাখো। আমি কাজ করছি, তুমি এখন ফোনটা রাখো। আর তুমি সাবধানে থাকবে। আমি কলটা কেটে দিলাম। আর কল কেটে দেওয়ার পরে আমি কাজ করতে করতে সময়টা পার করে দিলাম। সন্ধ্যার সময় আমার ফোনে একটা কল আসলো। আমি কলটা রিসিভ করলাম। আর কথা শোনার পরে বুঝতে পারলাম যেটা গ্যাংস্টারের ডেভিল আমাকে কল দিয়েছে। ডেভিল আমাকে বলতে লাগলো, কি রে, তুই আমার এত বড় ক্ষতি করলি, কিন্তু তুই এটা বুঝতে পারছিস না যে আমি তোকে এমনি এমনি ছেড়ে দেব? আমার সকল লোকগুলো ঝাঁকে ঝাঁকে তুই মেরে ফেলেছিস, কিন্তু এদিকে যে পরফুল টুসি, আমার কাছে মেয়েটা অনেক কষ্ট হচ্ছে রে, একটু আগে তুলে আনলাম। দেখ, তোর সঙ্গে ঝামেলা সবকিছু আমার। তুই আমাকে যা করার কর, কিন্তু নীলাকে ছেড়ে দে। নীলার কোনো ক্ষতি করিস না। তুই এবার যদি কোনো ক্ষতি করিস তাহলে কিন্তু আমি যে কি করব সেটা তুই নিজেও ভাবতে পারিস না। তাহলে চলে আয় এই ঠিকানায়। আমার ভাই মুন্না, তাকেও তুই ছেড়ে দিসনি, তাকেও মেরে ফেলেছিস। তোর নীলার তো অনেক ভালো ফিগার। আমার ছেলেটা তাকে নিয়ে এনজয় করতে যাচ্ছে, তাড়াতাড়ি আয়। আমি কল কেটে দিলাম। কল কেটে দেওয়ার পরে আমি আমার যত লোক আছে সবাইকে একসাথে হতে বললাম। আর সবাইকে একসাথে করে আমি ওদের সঙ্গে প্ল্যান করলাম। আর প্ল্যান করার পরে আমি একাই গাড়ি নিয়ে তাদের ওখানে যেতে লাগলাম। কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে গেলাম। আর গাড়িটা রাখার পরেই কিছু লোক এসে আমাকে ধরে নিয়ে গেল। ভিতরে নিয়ে যাওয়ার পরে দেখলাম ওরা নীলাকে বেঁধে ফেলেছে। আর নীলা কান্না করছে। আর তখন ডেভিল আমার কাছে আসলো। আর ডেভিল আমার কাছে আসার পরে বলতে লাগলো, কি রে, তুই এত কালসাপ হয়ে জন্মাবি এটা তো আমি কখনোই ভাবতে পারিনি। ভেবেছিলাম যেদিন বাসা থেকে বের হয়ে চলে যাওয়ার পরে না খেতে পেরে মারা যাবে, সে অবস্থায় আমি করেছিলাম, কিন্তু তুই দেখছি আস্তে আস্তে এত বড় হয়ে গেছিস।
তবে একটা সত্যি কথা বলি, শোন। তোর স্বপ্না মানে ডেইজি হচ্ছে আমার বউ। আমি পরিচয় গোপন করে তোর বাবার সঙ্গে বিয়ে দিয়েছিলাম শুধুমাত্র সম্পত্তি হাতানোর জন্য। আর কেমন বুদ্ধি করে সব কিছু করলাম দেখছিস? তোর বাবা বেচারা ফেসে গিয়েছিল। সকল প্রতিশোধ আমি আজকে নেব। আমার বাবার সম্পত্তি যেমন দখল করেছিস সেগুলো তো আমি ফিরিয়ে আনবই। আর উনি আমার সৎ মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ওনাকে আমি আমার নিজের হাতে মারবো, তুই দেখে নিস। তুই কোনো কিছুই করতে পারবি না। তোকে আমরা খুব খুশি করতে দেব না। এই লেডি কুইনকে দেখেছিস? তুই তো জানিস না লেডি কুইন কি করতে পারে। তখনই লেডি কুইন ইরাকে একের পর এক থাপ্পড় দিতে লাগলো। আমি কেটে ফেললাম, আমি তোদের সব কথাই সব কিছুতে রাজি, তবু প্লিজ আর ওকে মারিস না। আর তখনই আমাকে ওরা মারতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে মার খেতেই লাগলাম। কিন্তু হঠাৎ করেই ওরা নীলার ওড়নাটা ধরে টান দেয়। আমি সাথে সাথে মাইক্রোফোনে বলে দিলাম অ্যাটাক করার জন্য। আর চারদিক থেকে গোলাগুলির শব্দ ভেসে আসলো। ভেবেছিলাম আরও একটু খেলা করব, কিন্তু সেটা ওরা হতে দিল না। আমিও পাল্টা গুলি করতে লাগলাম। আর প্রথম গুলিতেই এই লেডি কুইন মারা গেল। আমি মুচকি হাসি দিলাম। তারপর তাড়াতাড়ি করে নীলার কাছে আসলাম। নীলার কাছে এসে আমি নীলাকে ছাড়িয়ে দেওয়ার পরে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আরে বাবা, এত মোর গোলাগুলি চলতে লাগলো, আরও গোলাগুলি। এক পর্যায়ে সবাই মারা গেল। আর তারপর সৎ মায়ের কাছে চলে আসলাম। তার কাছে আসার পর আমি চোখ বন্ধ করে তাকে গুলি করলাম, কারণ চোখ খোলা রাখলে আমি তাকে কখনোই গুলি করতে পারবো না। তারপর আমি গোডাউন থেকে বের হলাম। গোডাউন থেকে বের হওয়ার পরে আমি সেই গোডাউনে আগুন জ্বালিয়ে দিলাম। তারপর নীলা গাড়িতে উঠে পড়ল। আমি তখনই গাড়িতে উঠতে লাগলাম। আর সেই সময় পুলিশের গাড়ি চলে আসলো। পুলিশের গাড়ি আসার পরে আমি নিজেই পুলিশের কাছে স্যারেন্ডার করলাম, কারণ অনেক হয়েছে। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পেরেছি, আর কোনো কিছুই চাই না। আমি আমার লোকদেরকে ছেড়ে দিতে বললাম। আমি নিজেই গ্রেফতার হয়ে গেলাম। 6 মাস পর আমার জামিন হয়ে গেল। আদালত আমাকে ক্ষমা করে দিয়েছে। আমিও সকল কিছু স্বীকার করে নিয়েছি। আমি আমার বাবা মায়ের সম্পত্তি সকল কিছু ফিরে পেয়েছি। জেল থেকে বের হতেই দেখতে পেলাম নীলা সামনে দাঁড়িয়ে আছে। আর তখন নীলা আমার কাছে আসলো। আর নীলা আমার কাছে এসে বলতে লাগলো, মানুষ জেলে থাকলে তো শুকিয়ে যায়, মুখটা মলিন হয়ে যায়, কিন্তু তুমি তো দেখছি পুরো রাজার হালে বের হয়ে আসছো। আচ্ছা, তুমি কি জেলের মধ্যে কষ্ট ছিলে না? সবকিছুর পরে যদি তুমি বোঝেও না বোঝার ভান করে থাকো, তাহলে আর কি করা। এখন চলো আগে ফরজ কাজটা সেরে নেই, তারপর বাকি কথা। এই 6 মাস অনেক কষ্ট হয়েছে। তারপরে সবাইকে খবর দিলাম। আর সবাইকে খুব সুন্দর করে সবাই কাজে অপেক্ষায় চলে আসলো। আর সকলের উপস্থিতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। আজকে মা বাবা থাকলে হয়তো অনেক খুশি হতো। আর আমি নীলাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর নীলাকে বাসায় দিয়ে তখন নীলা বলল তার মা বাবা বাসায় আসবে। আমি অপেক্ষা করলাম। আর কিছুক্ষণ পরেই তারা আসলো। আমরা তাদের কাছে ক্ষমা চাইলাম, কারণ ওনাদের কথা ছাড়া বিয়ে করে নিয়েছি। ওনারাও মেনে নিয়েছে। তারপর আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল। আমিও আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বাইরে চলে এসেছি। আর বাইরে আসার পরে আমি রাত 10টা পর্যন্ত আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসার পরে দেখলাম বাসাটা খুব সুন্দর করে সাজানো। আর বাসর ঘরে এসে বসে আছে আমার প্রিয় বউটা। আমি তার কাছে গেলাম। আর কাছে যাওয়ার পরে সে রাগী কণ্ঠে আমাকে বলতে লাগলো, তো এখন আসার কি দরকার ছিল? রাত 10টা বেজে গেছে। আমি সেই দুপুরে খেয়েছিলাম, এখন পর্যন্ত আমি না খেয়ে আছি, শুধুমাত্র আপনার জন্য। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান আছে? আচ্ছা ঠিক আছে, খাবার মুখে তুলে দাও, আমি হাত দিয়ে খেতে পারবো না। আর সরি, কখনোই আর এমন হবে না। আসলে 6 মাস পরে এসেছি তো, সবার সঙ্গে দেখা, তাই কথাবার্তা বললাম, আড্ডা দিলাম। জানো নীলা, তুমি যখন এই বাড়িতে এসেছো তখন আমার যে কি ভালো লাগছে সেটা তোমাকে বলে বোঝানো সম্ভব না। এটা আমার মা বাবার বাড়ি, আর সেই বাড়িতে তুমি বউ হয়ে এসেছো। হ্যাঁ, সেটাই তো দেখলাম। চারিদিকে বাবা মায়ের কত স্মৃতি, তাই না? আমি তোমাকে মুখে খাবার তুলে দিচ্ছি, বিয়ে করে তো পুরো উদ্ধার করে ফেলেছো। এখন তো কোনো কাজ নিজে করবে না, এটা আমি খুব ভালো করেই জানি। আমি ফ্রেশ হয়ে আসলাম। আর ফ্রেশ হয়ে আসার পরে নীলা আমাকে মুখে তুলে খাইয়ে দিল। আর খাওয়া দাওয়ার শেষ করে আমি শুয়ে শুয়ে মোবাইল টিপছি।
আর তখনই নীলা আমার বুকে চলে আসলো। আর বুকে আসার পরে নীলা আমার কানে কানে বলতে লাগলো, কি জানাব, অনেক কষ্ট করেছেন, এবার না হয় আপনাকে একটু আদর করি, কারণ খুব তাড়াতাড়ি তো এই বাড়িটা ভরাতে হবে, তাই না? এত বড় খালি বাড়ি রাখলে কি আর ভালো লাগে? আপনার জন্য নতুন বাবা অথবা মা এনে দিতে হবে না? সেটার জন্যই তো আমি অপেক্ষা করছি। তোমাকে আজকে সত্যি অনেক সুন্দর লাগছে। আমি নীলার ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর সেও আমাকে রেসপন্স দিতে লাগলো। আর এভাবেই দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। সো নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।